দাদি বারান্দায় রোদে বসে শাক কুটছেন। এমন সময় ফুপু এসে ঝাঁঝালো গলায় বলল, এক পা কবরে চলে গেছে, এখনও এত শখ কেন তোমার? তোমার জামাইকে জামদানি শাড়ি কিনতে বলেছেন কেন? এই বয়সে কি কেউ জামদানি শাড়ি পরে? দাদি শান্ত দৃষ্টিতে ফুপুর দিকে তাকালেন, স্বাভাবিক গলায় বললেন, নগদ টাকা দিয়ে শাড়ি কিনতে বলেছি, তাতে দোষের কি? ওসব তুমি বুঝবে না মা, তোমার শাড়ি কেনা নিয়ে খুব ঝামেলা হয়েছে। শাশুড়ি ননদ খুব হাসাহাসি করছে, এমনিতে সংসার চলে না, তার মধ্যে তুমি ফট করে শাড়ি কিনতে চাইলে, তাও আবার লাল রঙের জামদানি। একটা বারের জন্য আমাদের কথা ভাবলা না? আমার মান সম্মানের কথা চিন্তা করলে না? করুণ হাসাহাসি। তাতে কি হয়েছে? তোর শরীর তো আর পচে যায়নি? ফুপু সরু চোখ দিয়ে দাদির দিকে তাকালো, তার চোখে মুখে বিরক্তের ছাপ স্পষ্ট। আজকাল কোনো কথাই দাদির উপর প্রভাব ফেলতে পারছে না। তিনি ভাবলেহীনভাবে নিজের কাজ করেই যাচ্ছেন। দুদিন আগের কথা, ফুপুর বড় ননদ বেড়াতে আসবে। ফুপু বাজারে সবচেয়ে বড় মাছটা কিনে আনলেন। বহু যত্নে সেই মাছটা রান্না করা হলো। মাছের কোনো পিস কার পাতে যাবে তাই নিয়ে বিশাল মিটিং। রান্নাঘরে গোল হয়ে অনেকক্ষণ সেই আলোচনা বসলো। ঠিক করা হলো সুমি আন্টি বেড়াতে আসছে, তাতে মাথা দেওয়া হবে। আন্টি মাছের মাথা খেতে ভালোবাসেন। তাছাড়া মেহমানের সম্মান বলেও একটা জিনিস আছে। খাওয়ার সময় দেখা গেল সেই মাছের মাথা পড়েছে দাদির প্লেটে। সুমি আন্টি দাদির প্লেট থেকে মাছের মাথাটা উঠিয়ে নিতে নিতে বললেন, আম্মা, জীবনে অনেক মাছের মাথা খাইছেন, এটা আমি খাই? দাদি তার হাত চেপে ধরলেন, ভরাট গলায় বললেন, অন্যের পাতের খাবার তুলে নেওয়ার অসভ্যতা, এটা তোমায় কেউ শেখায়নি? আন্টি ভড়কে গেলেন, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে করতে বলেন, মায়ের থালা থেকে মেয়ে খাবার তুলে নিলে অসভ্য হবে কেন? এই কথার জবাবে দাদি খুব কুৎসিত একটা কথা বলে ফেললেন। আন্টি চোখ মুখ লাল করে খাওয়া ফেললে উঠে গেল। সেই মাছের মাথা নিয়ে বিরাট অশান্তি হলো। পারলে সবাই মিলে দাদিকে বাড়ি থেকে বের করে দিত, পারেনি, কারণ এটা ফুপাদের বাড়ি না, এই বাড়ি আমার দাদা তৈরি করেছিলেন। করোনার সময় মা বাবা মারা যাওয়ায় পর ফুপুরা সবাই এ বাড়িতে উঠেছেন। দাদি বয়স্ক মানুষ, আমার মতো বাচ্চা ছেলেকে নিয়ে একা থাকতে পারবেন না, এসব কথা দিয়েই থাকা শুরু হয়েছিল। প্রথম দিকে দাদি রাজি হচ্ছিল না। ফুপা অন্তত বিনয়ের সঙ্গে বললেন, আম্মা, আপনি বয়স্ক মানুষ, এই বয়সে রান্নাবান্নার ঝক্কি সামলাতে পারবেন না। তাছাড়া ফয়সালের বয়সও খুব বেশি নয়, বাড়ি দেখাশোনার একটা ব্যাপার আছে। সব কিছু মিলিয়ে এসবের দায়িত্ব আপনার মেয়েকেই নিতে হবে। অত দূর থেকে এসে তো এত দায়িত্ব পালন করার সহজ কাজ নয়। কাজেই যদি এখানে থাকা যেত তাহলে তার সুবিধা হতো, এই আর কি। ফুপার কথা দাদি রাজি হলেন। ফুপারা নিজেদের বাড়ি ফেলে আমাদের বাড়িতে এসে উঠলেন। এ বাড়িতে থাকাতে গিয়ে তাদের অনেক ঝাক্কি পোয়াতে হয়েছে। বড় সাহেবের হাতে পায়ে ধরে ফুপার চাকরির বদলি করাতে হয়েছে। ফুপাদের দুই ভাই স্কুল বদলেছে, তিশা আপুর কলেজ পাল্টাতে হয়েছে, বিশাল ঝামেলা। সে কয়দিন ফুপার অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, অথচ তাকে দেখে মনেই হয়নি তার কষ্ট। হাসি মুখ করে সব কিছু সামলে নিয়েছেন। প্রথম দিকে সবাই দাদির খুব সেবা যত্ন করতো, এমনকি ফুপুর শাশুড়ি পর্যন্ত মাথায় তেল চুল বেঁধে দিত। ফুপুর ছোট ননদ তুলি, সেও দিনের বেশিরভাগ সময় দাদির সাথে গল্প গুজব করতো। 18 বছরের একটা মেয়ে 73 বছরের বুড়ির সাথে কী এমন গল্প থাকতে পারে আমার জানা নেই। তবে তারা দুজনে খুব হাসতো। আমার যত্নের কোনো ত্রুটি ছিল না। ফুপু নিজের হাতে সাবান মেখে গোসল করিয়ে দিতেন, নিয়ম করে দুবেলা মুখে তুলে খাবার খাইয়ে দিতেন। বেশ কয়েক মাস হলো এসবের নিয়ম পরিবর্তন হয়েছে। হঠাৎ করে কেউ আমাদের সহ্য করতে পারছেন না। কেন পারছে না কে জানে। দাদি বললেন, রোদে দাঁড়িয়ে আছিস কেন? জ্বর হবে। তুমিও তো রোদে বসে আছো, তোমার জ্বর হবে না? বুড়ো হাড়ের জোর বেশি, সহজে কিছু হয় না। তাছাড়া এই বয়সে পর গিয়ে এসব ছোটোখাটো রোগে শরীরের বাসা বাঁধে না, তখন সব বড় বড় রোগের দেখা মেলে। তোমারও তো বয়স তো অনেক, কই তোমার শরীরে তো বড় কোনো রোগ বাসা বাঁধেনি? বেঁধেছে বই কি, সারা রাত ঘুমাতে পারি না, বারান্দায় মাথাও হেঁটে বেড়াতে হয়, ওষুধ খেলে ঘুম আসে না। ঘুম না না হওয়ার বড় রোগ নাকি? হ্যাঁ, খুব বড় রোগ। যাদের ঘুম হয় না একমাত্র তারাই এ রোগের কষ্ট বুঝতে পারে। দাদির কথায় খিলখিল করে হেসে উঠলাম। অনেক দিন পর মন খুলে হাসতে ইচ্ছা করেছে। দাদি বললেন, শাক বাছা হয়ে গেছে, তোর ফুপুর কাছে দিয়ে আয়। আচ্ছা। শাকের ঝুড়ি নিয়ে বারান্দার দিকে পা বাড়ালাম। ফুপু চুলায় ডাল বাগা দিচ্ছিল। আমায় দেখে চোখ মুখ কুঁচকে বলল, কী জন্য এসেছিস? দাদি শাকের ঝুড়ি দিতে বলল। তাহলে হাঁ করে দাঁড়িয়েছিস কেন? ওখানে রেখে চলে যা। শাকের ঝুড়ি রেখে নিজের ঘরে চলে আসলাম। আজকাল এদের কেউ আমায় সহ্য করতে পারে না। ফুপু কথায় কথায় গায়ে হাত তোলে। ফুপা চোখ রাঙানি ছাড়া কথা বলতে পারে না। এক সময় শিমুল আর তালেবের সঙ্গে আমার খুব ভাব ছিল, তিনজনে মিলে মার্বেল খেলতাম। এখন ওরা আমার সাথে কথা বলে না, ফুপা নিষেধ করে দিয়েছে।
কেন দিয়েছে কে জানে। সেদিন ওরা মার্বেল খেলেছিল, আমি ওদের কাছে গিয়ে বললাম আমায় খেলতে নিবি। শিমুল গম্ভীর গলায় বললেন, না, তুই আমাদের সাথে মিশবি না। আমি অনেকক্ষণ ওদের কাছে দাঁড়িয়ে ঘ্যান ঘ্যান করলাম, লাভ হলো না, ওরা আমায় খেলতে নিল না। এখন মনে আছে সেদিন স্কুলে টিফিন পিরিয়ডের সময় অনেকক্ষণ কেঁদেছি। রাতের বেলা তালে বলল, আব্বা আমাদের তোর সাথে খেলতে নিষেধ করছে, দেখতে পারলে খুব মারবে, তুই কষ্ট পাইস না ভাই। সেসব কথা আমি দাদিকে বলিনি। মা বাবা না থাকলে বাচ্চারা খুব সহজে বড় হয়ে যায়, আশেপাশে অনেক কিছু জিনিস তাড়াতাড়ি বুঝতে শেখে। আমিও কিছু বুঝছিলাম, তাই তারপর থেকে কখনো শিমুলার তালেবের সাথে কথা বলিনি। স্কুলে যাওয়ার সময় ওদের আগে আগে হেঁটে চলে যাই। ফুপা আজ অফিসে যাননি, বাড়িতে বসে খবরের কাগজ পড়ছিল। মাঝে মাঝে উঁচু গলায় সেসব খবর পড়ে শোনাচ্ছে, কেউ শুনছে না, তবুও তিনি পড়ছেন। উত্তেজনাপূর্ণ খবরগুলি লোকের কাছে বলে বেড়াতে ভালোই লাগে, আমারও ভালো লাগে। ইচ্ছে করে দরুন একটা খবর দিয়ে সবাইকে চমকে দিই, লোকজন সেই খবর শুনে আঁতকে উঠুক। কিন্তু তেমন কোনো খবর আমার কাছ পর্যন্ত পৌঁছায় না। বিছানায় শুয়ে আরব্য রজনী পড়ছিলাম। তালে বেশে বলল, বাবা তোকে ডাকছে। মেরুদণ্ডের মধ্যে দিয়ে হিমশীতল স্রোত বয়ে গেল। ফুপা আমায় ডাকছে কেন? গত 4 মাসে তিনি মোট 7 বার আমায় ডেকেছেন। 7 বারে কোনো না কোনো অন্যায়ের বিচার করছেন। শিমুল তালেবের জন্য রাখা বেতের লাঠি দিয়ে বিশ্রীভাবে পিটিয়েছেন। 2 বার জ্বর এসে গিয়েছিল, ডাক্তার ডাকতে হয়েছে। দাদি ভীষণ রাগারাগি করছিলেন। প্রতিবারে ফুপা ভাবলেশ গলে বলেন, বাচ্চা ছেলে অন্যায় করলে শাসন করতে হয়, এতে এত রাগারাগির কিছু নেই। আমি শিমুল আর তালেবকে পিটাই, ওদের ভালোর জন্যই মারি। দাদি আর কিছু বলতে পারেনি। ফুপা নিজের ছেলেদের মারে কথাটা সত্যি, কুকুর পেটানোর থেকে বেশি পেটায় ওদের। ফুপা তখন ছেলেদের হয়ে স্বামীর সাথে ঝগড়া করেন, কখনো কখনো 2-একটা কুৎসিত গালাগালি দিয়ে বসেন। তবে আমার বেলায় কখনো এমনটা হয়নি। আমায় কিছু বললে ফুপু প্রতিবাদ করে না, বরং ফুপাকে সাপোর্ট দিয়ে বলে, বাচ্চা ছেলে অন্যায় করলে শাসন করতে হবে, এটা দোষের কিছু না। মানুষটা অন্যায় সহ্য করতে পারে না, নিজের ছেলেদের ছেড়ে কথা বলে না। কাঁপতে কাঁপতে ফুপার সামনে গিয়ে দাঁড়ালাম। অন্য দিনের চেয়ে আজকে একটু বেশি ভয় লাগছে। অবশ্য এর কারণ আছে, গত শুক্রবার ফুপা একটা পদ্ম চারা কিনে এনেছেন। ছাদের টবে পানি দিয়ে সেই চারা গাছ লাগানো হয়েছে। আজ দেখতে গিয়ে ওটার শেকড় ভেঙে ফেলেছি। এই খবর ফুপার কানে গেলে উনি আমায় জ্যান্ত পুঁতে ফেলবেন। ফুপা শান্ত চোখে আমার দিকে তাকালেন, বরফ শীতল গলায় বললেন, ফয়সাল মিয়া, খবর ভালো? জড়ানো গলায় বললাম, হ্যাঁ ভালো। পড়াশোনার কি অবস্থা, কেমন চলছে? ভালো। তালেব আমার পাশে দাঁড়িয়েছিল। ফুপা তার দিকে তাকিয়ে ধমক দিয়ে বললেন, এখানে কি শুনছিস? তোকে না চা আনতে বললাম? তাহলে মাথা চুলকাতে চুলকাতে চলে গেল। ফুপা স্বাভাবিক কোমল গলায় বলল, ফয়সাল মিয়া, মাছ ধরার শখ আছে নাকি? জি। তা ভালো, ভৈরব নদীতে বিশাল আকারে চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে, যাবে নাকি? তোমাতে আমাতে মিলে 2-4 কিলোগ্রাম ধরে আনবো নাকি? ডান হাত দিয়ে মাথা কাত করলাম। মাছ ধরার প্রতি এক ধরনের দুর্বলতা আছে আমার। ফুপা বললেন, তাহলে তৈরি থেকো, দুপুরে খাওয়ার পর বেরিয়ে পড়বো। আচ্ছা থাকবো। শিমুলার তালেব বলার দরকার নেই, হাতাড়ু তো মাছ ধরতে জানে না, শুধু খেতে জানে। জি আচ্ছা। তোমার দাদিকেও বলার দরকার নেই, উনি জানতে পারলে তোমায় যেতে দিতে চাইবে না। জি, মনে থাকবে, আমি কাউকে কিছু বলবো না। এতই ইন্টেলিজেন্ট বয়। সারা দুপুর উত্তেজনায় কাটলো। পরীক্ষা শুরু হওয়ার আগের রাতে এমন উত্তেজনা থাকে। খাওয়া দাওয়ার সময় বিশেষ খেতে পারলাম না। দাদি ভুরু কুচকে আমার দিকে তাকিয়ে ছিলেন, কিন্তু কিছু বলেননি। বললেই সর্বনাশ হয়ে যেত। আমি এবার মিথ্যে বলতে পারি না, মিথ্যে কথা বলতে গেলে খুব হাসি পায়। বাড়ির সামনে আতা গাছের নিচে বসে আছি। খাওয়া শেষ করার পরপর এখানে চলে এসেছি। দাদি দেখলে ডেকে নিয়ে ঘুম পাড়িয়ে দিতেন। ঘড়িতে প্রায় 3টে বাজে। ফুপা আসছে না। চাতক পাখির মতো সদর দরজার দিকে তাকিয়েছি। হঠাৎ করে তিশা আপু ছুটে এলো, একটা চিরকুটের মতো আমার হাতে গুজে দিয়ে হিসিস করে বলল, এই কাগজটা পড়ে দেখ। বলে এক দৌড়ে ঘরের মধ্যে চলে গেল এবং প্রায় সেই মুহূর্তে ফুপা এসে হাজির। স্বাভাবিক ভাবে বলল, যাওয়া যাক। আমি মাথা নাড়লাম। শুনেছি নদীর পাড়ের রাস্তায় কাদা থাকে না, জোয়ারের পানিতে ধুয়ে চলে যায়। কথাটা মিথ্যা, গোটা রাস্তায় হাঁটু কাদা হয়ে আছে। ফুপা বিরক্ত চোখে কাদার দিকে তাকিয়ে আছে। মাছ ধরা হবে না ফুপা? হবে না কেন? তুমি একটু এখানে দাঁড়াও, ওদিকে রাস্তায় কাদা আছে কিনা দেখে আসি। ফুপা ব্যস্ত পায়ে ঝোপের আড়ালে হারিয়ে গেলেন। একা একা দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। প্যাকেট থেকে হাত দিয়ে তিশা আপুর দেওয়া কাগজের টুকরোটা বললাম, আপুর হাতের লেখা খুব সুন্দর, ছাপা হরফের মতো, কিন্তু আজকে কেমন হিজিবিজি করে লিখেছে। কাগজটা দুমড়ে মুচড়ে গেছে। আব্বা তোকে মেরে ফেলবে, তুই তার সাথে একা কোথাও যাসনি। বহু কষ্টে লেখাগুলো পড়তে পারলাম এবং পর মুহূর্ত থেকে আমার হাত পা অবশ হয়ে যেতে শুরু করলো। আমি যেন বরফের মতো জমে যেতে শুরু করছি। প্রথমে পায়ের পাতা, তারপর হাঁটু থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত জমে গেছে। হঠাৎ জোফের আড়াল থেকে ফুপার দেখা মিলল। ওনার সাথে আর
একজন অচেনা লোক হেঁটে আসছে। এই গরমের মধ্যে লোকটার গায়ে কালো চাদর জড়ানো, হাত দুটো সেই চাদরের আড়ালে অদৃশ্য হয়ে আছে। অনুভব করলাম আমি পড়ে যাচ্ছি। আমার শরীর নিজের ভর সইয়ে পারছে না। আকাশে মেঘ জমতে শুরু করছে, ঘন কালো মেঘ। হঠাৎ করে চারিদিকে অন্ধকার হয়ে গেছে, অমাবস্যার রাতের মতো অন্ধকার। এমনই এক বর্ষার দুপুরে আমার জন্ম হয়েছিল। আকাশে কালো মেঘ, থেকে থেকে মেঘের গর্জন। বাবা হাসপাতালের বারান্দায় হাঁটাহাঁটি করছিলেন, হাঁটছেন খুব বিচলিত ভঙ্গিতে, যেন তার দুনিয়া উলটপালট হয়ে যেতে বসেছে। মায়ের শরীরে রক্তের ঘাটতি ছিল, ডাক্তার যে কোনো মুহূর্তে রক্ত চাইতে পারে, অথচ রক্ত দেওয়ার লোক পাওয়া যায়নি। যাই হোক, একজনকে পাওয়া গেছিল, শেষ মুহূর্তে জানিয়ে দিলেন তিনি আসতে পারবে না, খুব জরুরি কাজ পড়ে গেছে। বাবা হাসপাতালের বারান্দায় বসে পড়লেন। তিনি ক্রমাগত ঘামছেন, শার্টের হাতায় সেই ঘাম মুছছেন আর আল্লাহ আল্লাহ করছেন। 4টা বেজে 1 মিনিটে আমার জন্ম হলো। ওয়াও ওয়াও করে কাদার সাথে সাথে ঝুম বৃষ্টি লাগলো। ডাক্তার জানালো রক্ত লাগবে না, রোগী বাচ্চা দুজনে সুস্থ। বাবা হাঁপ ছেড়ে বাঁচলেন। ঠিক করেছেন, একটা এতিম বাচ্চাকে ভাত খাওয়াবেন। জোড়া খাসি জবাই করে সেই ভাত খাওয়ানোর অনুষ্ঠান পালন করা হয়েছিল। যদিও এসবের কোনো কিছু আমার চোখের দেখা নয়, লোকের মুখে শুনেছি। লোকে বলে শোনা কথা বিশ্বাস করতে নেই, কিন্তু আমি বিশ্বাস করি। অন্তত বাবার ব্যাপারে আমার 16 আনা বিশ্বাস আছে। অচেনা লোকটি ফুপার পাশাপাশি হাঁটছে, নিচু গলায় ক্রমাগত কথা বলে যাচ্ছে। তার কথার ধরন খুবই হালকা, বাতাসে উড়িয়ে নিয়ে যায়, কান পর্যন্ত পৌঁছায় না। মাথা নিচু করে দ্রুত ভাবতে চেষ্টা করলাম। গ্রামের দিকে নদীর কাছাকাছি বেশিরভাগ খুন খারাপই হয়, নদীর পানিতে রক্ত দাগ ধুয়ে যায়। এরা কি আমার সাথে তেমন কিছু করবে? বুঝতে পারছি না। অতিরিক্ত উত্তেজনায় মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। আমার সাথে তাই হচ্ছে। চিন্তা শক্তি এলোমেলো হয়ে গেছে, দুজন ভাব সুবিধার মনে হচ্ছে না ঠিক, কিন্তু খুব একটা অসুবিধারও মনে হচ্ছে না। এই মুহূর্তে কি করলে বিপদের সম্ভাবনা কমে যাবে? দৌড়ে পালাবো? দৌড়ে পালানো খুব একটা লাভ হবে না। রাস্তা নির্জন, রাস্তায় দুপাশে কাঁটাবন, জায়গাটা একদম নিরিবিলি। এখান থেকে দৌড়ে পালানোর কাজটা সহজ নয়। নিশ্চিতভাবে ওরা আমায় ধরে ফেলবে। ধৈর্য ধরে আরও কিছুক্ষণ ওদের অনুসরণ করা যাক, কিন্তু এটা বুদ্ধিমানের কাজ হবে না। এতে বিপদ বাড়বে ছাড়া কমবে না। ফুপা বললেন, ফয়সাল মিয়া, সাবধানে হাঁটবে, দেখে শুনে পা ফেলবে। রাস্তার পাশে যেও না, নদীর পাড়ের এলাকা সাপ থাকতে পারে। নিঃশব্দে মাথা নাড়লাম। কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু বলতেও পারছি না। প্রচণ্ড ভয়ে কারণে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। অচেনা লোকটি বলল, এই ছেলেকে দিয়ে কাজ হবে তো? কথাটা সে বেশ জোরেই বলল। এই প্রথম তার কোনো কথা আমার কান পর্যন্ত পৌঁছলো। ফুফা জোর গলায় বলেন, কাজ হবে না মানে? কাজের ছেলে দেখেই তো সাথে নিয়ে এসেছি। কি ফয়সাল মিয়া, তুমি কাজের ছেলে না? আমি ক্রমাগত মাথা নাড়তে লাগলাম। সামান্য কথাবার্তায় অনেকখানি ভয় কেটে গেছে। এখন আর তেমন লাগছে না। শুধু মনে হচ্ছে শরীরের উপর দিয়ে বরফ শীতল হাওয়া বয়ে যাচ্ছে, খুব ঠান্ডা হাওয়া, মন ভালো করার মতো ঠান্ডা। অচেনা লোকটা অস্বাভাবিক মনে হচ্ছে না। বেটিখাটে চেহারার মানুষটা হেলে দুলে হাঁটছে, পান খাওয়ার হলদেটে লাল দাঁত নিয়ে ক্রমাগত হাসছে। অদ্ভুতভাবে সেই হাসি দেখতে ভালোই লাগে। মুখের দিকে তাকালে কেমন যেন মায়ায় পড়ে যেতে হয়। তখন লোকটাকে খুব অসহায় মনে হয়। হাঁটতে হাঁটতে খোলা মাঠের মতো জায়গায় এসে উপস্থিত হলাম। মাঠের 3 পাশে ঘন জঙ্গলের মতো ঝোপঝাড়, এক পাশে নদী। ফুপা নদীর পানিতে পা ভিজিয়ে বলেন, ফয়সাল মিয়া, এখানে জাল ফেলা হোক। তুমি কি বলো, হোক? ফুপা মায়া ভরা চোখে আমার দিকে তাকালেন, অসম্ভব কোমল গলায় বলছেন, তোমার কি ভয় লাগছে? ভয় জড়ানো গলায় বললাম, না না, ভয় লাগবে কেন? আপনি তো সাথেই আছেন। এই কথাটা আমি ইচ্ছে করেই বলিনি, মুখে চলে এসেছে। ফুপা হাসলেন। অচেনা লোকটি গায়ের চাদর খুলে মাটিতে রাখলেন। চাদর খুলে মাটিতে রাখার ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না। চাদরের আড়ালে সরে যেতে অদ্ভুত একটা জিনিস খেয়াল করলাম। লোক দুটার একটা হাত নেই, কুনোইয়ের উপর শার্ট ঝুলছে। অবাক দৃষ্টিতে তার হাতের দিকে তাকিয়ে রইলাম। লোকটা বিব্রত গলায় বললেন, এভাবে তাকিয়েছে কেন? কিছু না, এমনিতে। কাটা হাত দেখছো নিশ্চয়। বুড়ো বুড়ো লোকেরা পর্যন্ত আমার হাতের দিকে তাকিয়ে আটকে ওঠে। তুমি তো বাচ্চা ছেলে, আপনার হাতে কী হয়েছিল? বিশেষ কিছু হয়নি, জাহাজের দড়ি আটকে গেছিল, এক কোপে কেটে ফেলেছি। চমকে উঠলাম, উত্তেজিত গলায় বললাম, আপনি নিজেই কেটেছেন? হ্যাঁ, নিজেই কেটেছি। লম্বা ঘটনা, পরে একদিন সময় করে বলবো। মোশারেফ ভাই, মাছ ধরার কি করলেন? জাল এনেছেন তো? ফুপা ডানে বায়ে মাথা নাড়াতে লাগলেন। এর অর্থ তিনি জাল আনেননি। জাল যেহেতু আনেননি, তাহলে নিশ্চয় মাছ ধরতে আসেননি, অন্য কারণে এসেছেন। কি সেই কারণ? তিশাপুর কথা সত্যি নয় তো? ভয় যতটা কেটে গেছিল, তার থেকে 1000 গুণ বেশি ফেরত এলো। আমার আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরলো। খেয়াল করলাম আমার শরীর মৃদু মৃদু কাঁপছে। ফুপা বললেন, এখন কি করা যায়? আমি তো ভেবেছিলাম আপনি জাল নিয়ে আসবেন।
অচেনা লোকটি অদ্ভুত ভঙ্গিতে বলল, সরল গলায় বলল, আমার ঘরে জাল রাখা আছে একটু সামনে। খোকা, তুমি গিয়ে জাল নিয়ে আসো, আমি যাওয়ার পথ দেখিয়ে দিচ্ছি। কথার ভাব শুনলে বোঝা যায় সে মিথ্যে বলছে। লোকটা আমায় বোকাশোকা ধরনের ছেলে মনে করছে। বুদ্ধিমান মনে করলে এলোমেলো কথা বলতো না। আমি ভালো মন্দ কিছু বললাম না, অল্প হাসলাম, সম্মিতে হাসি। লোকটা আমায় জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার পথ দেখিয়ে দিল। হাতের মধ্যে একটা পুটলি দিয়ে বলল, ঘরের মধ্যে আমার ভাই থাকবে, এটা ওকে দিয়ে আসবে। কাঁপা কাঁপা শক্ত হাতে পুটলিতে ধরে ফেললাম। ফুপা ভাবলেছেন চোখে নদীর দিকে তাকিয়ে আছে। কী করবো বুঝতে পারছি না। প্রতি মুহূর্তে ভাবনার বদল যাচ্ছে। আপাতত ওদের কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই। যে পথে এসেছি সে পথ দিয়ে ফিরে যেতে পারবো। অতিরিক্ত ভয়ে কাজ করলে পথ চিনে ফিরে যাওয়া যায় না। এলোমেলো পায়ে লোকটা দেখিয়ে দেওয়া পথে হাঁটতে লাগলাম। পথ চলছে যন্ত্রের মতো, ইস্পাতের তৈরি রোবট বলা চলে। তবুও অনুভূতি প্রবল শক্তি। মনে হচ্ছে দুটো সাপ হিসিস করতে করতে আমার পিছু নিয়েছে। শেষবার সাপ দেখেছিলাম বাবার সাথে মাছ ধরতে গিয়ে। তখন আমি ক্লাস 3-তে পড়ি। বর্ষাকাল, আকাশে মেঘ দেখে বাবা বলেছিলেন, ফয়সালের মা, মাছ ধরার জালটা এনে দাও। আকাশে মেঘ জমলে কই মাছ ডাঙায় উঠে আসে। মা বিরক্ত হলেন, তেতো গলায় বললেন, ফ্রিজে অনেক মাছ আছে, বর্ষা মুড়ি, তোমাকে মাছ ধরতে যেতে হবে না, ঘরে শুয়ে থাকো। বাবা মায়ের কথা শুনলেন না। চুপি চুপি গিয়ে খাটের নিচ থেকে জাল টেনে বের করলেন। আমাকে আড়ালে ডেকে নিয়ে বলেন, আব্বাজান, মাছ ধরতে যাবেন নাকি? খুশিতে মাথা দোলাতে লাগলাম। বাবা চওড়া হাসি দিলেন। মায়ের চোখের আড়ালে দুজনে বাড়ি থেকে বেরিয়ে এলাম। কথা হয়েছিল নদীতে মাছ ধরতে যাব। কিছুতে যাওয়ার পর ঝুম বৃষ্টি নামলো। বৃষ্টির ফোঁটা সূচের মতো ধারালো, গায়ে বিঁধে যায়। ভাগ্যক্রমে তখন আমরা বাজারের মধ্যে ছিলাম। বাবা দোকান থেকে নতুন ছাতা কিনে ফেললেন। সেই ছাতায় আমার হাতে দিয়ে বলেন, জীবনে একবার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত থেকে কখনো পিছু হাঁটবে না, এতে ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। ছাদ ফুটো করা বৃষ্টির মধ্যে জাল কাঁধে নিয়ে বাবা মাছ ধরতে গেলেন। ছাতা মাথায় বাবার পিছু পিছু হাঁটছি। প্রথমবারে জালে বিশাল এক সাপ উঠল। বাবা সাপটিকে ধরে জঙ্গলের মধ্যে ছেড়ে দিলেন। গম্ভীর গলায় বললেন, কেউ বিপদে পড়লে তার সুযোগ নিতে হয় না। সাপটি কি বিপদে পড়েছিল? হ্যাঁ, পড়েছিল বইকি, সেজন্য তো ছেড়ে দিলাম। কথায় কথায় উপদেশ দেওয়া বাবার স্বভাবে ছিল। ব্যাপারটা আমার কাছে খুব ভালোই লাগতো। সেদিন মাছ ধরতে ধরতে সন্ধ্যা হয়ে গেল। দাদি আমাদের বাপ ছেলেকে ঘরে ঢুকতে দিলেন না। ভরাট গলায় বললেন, ট্রিনু, ওদের ঘর থেকে চলে যেতে বল, এক্ষুনি বলবি। বাপ ছেলেকে দেখলে আমার চোখ জ্বালা করছে। মা অসহায় চোখে বাবার দিকে তাকাতেই বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। মা সাবান পানি দিয়ে আমার গা ধুইয়ে ঘরে তুললেন। দাদি খুব রাগী মানুষ, বয়সের সাথে সাথে তার রাগ কমেনি, সুদে আসলে চক্রবৃদ্ধি হারে বেড়েই চলছে। হঠাৎ খেয়াল করলাম চোখের কোণটা ভিজে উঠেছে। মধুর স্মৃতি মনে করলে চোখ ভেজার কারণ। অচেনা লোকটার কথা সত্যি। জঙ্গলের মধ্যে একটা ঘর দেখা যাচ্ছে। ঘরটি দেখে মনে হচ্ছে এক্ষুনি ভেঙে পড়বে। ঘরের দরজা খোলা। সাবধানী পায়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। মাচার উপর একটা লোক বসে আছে। তার চোখ জোড়া রক্তের মতো লাল। লোকটা ভারী গলায় বলল, কি চাই? কি বলবো বুঝতে পারলাম না। অচেনা লোকটার নাম জেনে আসা উচিত ছিল। ফুপার কথা বলবো নাকি? বলবো না। লোকটা আবার খেকিয়ে বলল, তীক্ষ্ণ গলা বলল, কথা বলছিস না কেন? আপনার ভাই জাল নিতে পাঠিয়েছে। লোকটা ভুরু কুঁচকে বলল, চোখ সরু করতে করতে বলল, জাল নিতে এসেছিস? উপরে নিচে মাথা দোলালাম। দোলাতে হ্যাঁ বললাম। পুটলি এনেছিস? হ্যাঁ এনেছি। দে, আমার হাতে দে। পুটলিটা তার দিকে এগিয়ে দিলাম। লোকটা চিলের মতো ছো মেরে আমার হাত থেকে পুটলিটা নিল। শক্ত গলায় বলল, দরজার কাছে জাল রাখা আছে, নিয়ে যা। জালটা একটু বেশি ভারী মনে হচ্ছে। সচরাচর মাছ ধরার জাল এত ভারী হয় না। আমি জাল নিয়ে যাওয়ার পর মাছ ধরা শুরু হলো। ফুপা খুব মজা নিয়ে মাছ ধরছেন। অচেনা লোকটার কথায় ক্রমাগত হাসছে। কতই না আনন্দ হচ্ছে ওদের, অথচ আমি এক ফোঁটা আনন্দ করতে পারছি না। ভয়ে জড়সড় হয়ে একপাশে দাঁড়িয়ে আছি। আসর রাজার কানে আসতে ফুপা পানি থেকে উঠে এলেন। সরু গলায় বললেন, ফয়সাল মিয়া, পানিতে নামলে কি মাছ ধরার মজা পাওয়া যায়? আমার কেমন জানি শীত করছে, মনে হয় জ্বর আসবে। আমি পানিতে নামবো না। জ্বর আসা তো ভালো কথা নয়। চলো তাহলে বাড়ি ফিরে যাই, এমনিতে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা চলেন, দাদি খুব চিন্তা করছে। ফুপা জবাব দিলেন না। আমার সাথে নিয়ে বাড়ি ফিরে এলেন। বাড়ির মধ্যে পা দিতে মনটা শান্ত হয়ে গেল, যেন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরছি। দাদি অনেক বকাঝকা করলেন, সেসব কথার জবাব দিলাম না। বাথরুমে ঢুকে গায়ে পানি ঢালতে লাগলাম। শরীরের মধ্যে অদ্ভুত জ্বালা জ্বালা করছে। পানি দিলে না দিলে এ জ্বালা কমবে না। আমাদের বাড়িটা দোতলা, নিচতলা 6টা রুম। এক রুমে ফুপু ফুপা, এক রুমে ফুপুর শাশুড়ি, এক রুমে শিমুলার তালেব, এক রুমে ফুপুর ছোট ননদ, আর একটা দাদি, অন্যটা আমি। আগে আমি দাদির সাথে থাকতাম। ক্লাস 8-এ ওঠার পর ঘর আলাদা করে দিয়েছে। দোতলা একটা ঘরে তিশা আপু থাকে। বিশাল বড় ঘর, অ্যাটাচ বাথরুম। আপু নিজের মতো করে ঘরটাকে সাজিয়ে নিয়েছে। রাতের খাওয়া শেষ করে আপুর ঘরে গেলাম। আপু দরজা ভিজিয়ে
দিয়ে বই পড়ছে, আর তার টেবিলের কাছে দাঁড়িয়ে বললাম, কাগজে ওইসব কী লিখেছ? তিশা আপু অবাক হওয়ার ভান করে বলল, কোন সব লিখে দিয়েছি? মাছ ধরতে যাওয়ার সময় যেটা আমার হাতে দিলে ওটা? ও ওইটা? ওটা তো আব্বাই তোকে দিতে বলেছিল। হাতে চিমটি কাটলাম। হ্যাঁ, আমি ঠিক শুনেছি, এবং আপুর কথা সত্যি হতে পারে। সেই জন্য বোধহয় হাতের লেখা চিনতে পারছিলাম না। কিন্তু ফুপা কেন আমায় ওইসব লিখতে যাবেন? আজ সোমবার, এই সপ্তাহে আজ প্রথম স্কুলে যাব। আজকের দিনটা অন্য 10টা দিনের মতো একরকম নয়, একটু যেন অন্যরকম। আলো কেমন অন্য দিনের চেয়েও কোমল, বাতাসে ভেজা ভেজা মানুষের চিন্তাভাবনার সাথে দিন পাল্টে গেছে। বেলা করে ঘুম ভেঙেছে। অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারিনি, চোখ বন্ধ করে বিছানায় পড়েছিলাম। রাতের বেলা ঘুম না আসলে গল্প করার জন্য একজন মানুষের প্রয়োজন হয়। অনেক দিন ধরে এই প্রয়োজনীয়তা অনুভব করছি, তবে সে প্রয়োজন মেটানোর কোনো উপায় পাওয়া যাচ্ছে না। একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে কিছুটা সময় কাটানো যেত, কিন্তু দাদি আমার হাতে মোবাইল দিতে রাজি নন। কেননা সেও এক রহস্য। এমন না সে তার টাকা পয়সার সমস্যা। দাদা সারা জীবন অমানসিক পরিশ্রম করে অঢেল সম্পত্তি রেখে গেছেন। বাবাও কিছু সম্পত্তি রেখে গেছেন। সেই সম্পত্তির প্রতি ফুপুদের আগ্রহ শেষ নেই। দূর সম্পর্কের আত্মীয় পর্যন্ত কিছু পাওয়ার আশায় বসে থাকেন। মানুষ হিসেবে দাদা খুব চালাক এবং বুদ্ধিমান ছিলেন। সুস্থ থাকাতে সম্পত্তির বাটোয়ারা করে দিয়েছিলেন। যার যার প্রাপ্য অংশ তাদের নামে লিখে দিয়ে গেছেন। গ্রামের দিকে 1 বিঘার মতো ধানি জমি ফুপুর নামে লিখে দিয়েছেন। বাবার নামে খুলনা শহরে একটা ছোটো মতো একটা বাড়ি কিনে দিয়েছেন। দাদিকে আলাদা করে কিছু জমি লিখে দিয়েছেন। শুধু এই বাড়িটা নিজের জন্য আলাদা করে রেখে দিয়েছিলেন। কথা ছিল বাড়িটা এমনই থাকবে, বংশ পরম্পরায় বসবাস করবে। বাড়িতে খুব বেশি কিছু নেই, কিন্তু মুক্তে যা পাওয়া যায় তাতে ফুপুর লোভ। বিশেষ করে ফুপুর শাশুড়ি, তাকে আমি ছোটো দাদি বলে ডাকি। ছোটো দাদি প্রথম প্রথম খুব ভালো ছিলেন, এখন কেমন অদ্ভুত হয়ে গেছেন। দিন গেলে সবাই পাল্টে যায়, আমি বোধহয় অনেক পাল্টে গেছি। আগে দাদির সাথে অনেক সময় নিয়ে গল্প করতাম, আজকাল আর তেমন সময় হয়ে ওঠে না। একা থাকতে ইচ্ছে করে। বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি বেশিরভাগ খাবারগুলো খাবার টেবিলে দেওয়া হচ্ছে। আজও তার ব্যতিক্রম হলো না। ফুপু বেজার মুখ করে বলল, তাড়াতাড়ি খেয়ে নে সবাই, আজকে আমি তোদের স্কুলে দিয়ে আসবো। শিমুল মুখ বেজার করে বলল, মরা গলায় বলল, এই রোদের মধ্যে তোমাকে যেতে হবে না মা, আমরা 3 ভাই মিলে চলে যেতে পারবো। 3 ভাই কথাটা বলে সে নিজের খানিকটা চমকে গেল, এবং টেবিলে বসে থাকা বাকি সদস্যও চমকে গেল। ফুপা গম্ভীর গলায় বললেন, তোদের মা যা বলছে তাই কর। ফয়সাল, ওপরে এত বিশ্বাস করে বসে থাকিস না, ও তোদের সাথে যায় না, একা একা আগে আগে হাঁটে। শিমুল মুখ কালো করে তরকারির আলু ভাঙতে ভাঙতে বলল, তালেব বলল, ফয়সাল ভাই আমাদের সাথে যাবে কিভাবে? দাদি তো তার সাথে কথা বলতেই নিষেধ করছে। ফুপা তীক্ষ্ণ চোখে তালেবের দিকে তাকিয়ে রইল, মুখে কিছু বললেন না। খেয়াল করলেন ছোট দাদির চোখ মোটা করে আমার দিকে তাকিয়ে আছে। এই মহিলা সব কিছুতে আমার দোষ দেখতে পায়। শিমুল তালেবের কোনো ভুল কাজ করলেও দোষ হয় আমার। ফুপু বলল, শুনেছি ছেলে ধরা বেরোয়, ফেসবুকে খুব লেখালেখি হচ্ছে এই নিয়ে, ছেলে মেয়েদের সাবধানে রাখতে বলা হচ্ছে, তাই আমি তোদের সাথে যাব। এই নিয়ে দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না। শিমুলার তালেব খুব ভালো করে চাচ্ছিল যেন ফুপু ওদের সাথে না যায়। আড়ালে আবডালে তিশা আপুর সাথে যাওয়ার জন্য রাজি করতে চেষ্টা করলো, লাভ হলো না। আজকে তার খুব জরুরি ক্লাস আছে। সকালবেলা তৈরি হয়ে তারপর খেতে বসেছে। আপুর সাজ খুব চমৎকার, কলেজের ড্রেসের সাথে ম্যাচিং করে সাদা পাথরের কানের দুল, গলায় পাতলা চেনের সাথে লকেট ঝুলছে, ঠোঁটে মেরুন কালারের লিপস্টিক। শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময় এমন কড়া লিপস্টিক পরার নিয়ম আছে কিনা জানা ছিল না। আমাদের স্কুলে রীতা ম্যাডাম এসব ব্যাপারে খুব কড়াকড়ি করেন। মেয়েরা ওনার জন্য লিপস্টিক পরতে পারে না, উগ্র সাজে চুল বাঁধতে পারে না। এই কারণে বেশিরভাগ মেয়ে ম্যাডামকে দু চোখে দেখতে পারে না, বিশ্রী ভাষায় গালাগাল দেয়। শেষ পর্যন্ত ফুপু আমাদের নিয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। বাড়ি থেকে বেরোনোর আগে ছোটো দাদির সাথে কী সব কথা বলে আসলো। আজকাল শাশুড়ি বউয়ের খুব ভাব হয়েছে। একসময় সাপে নেউলে সম্পর্ক ছিল, স্বার্থ মিলে গেলে বন্ধুত্ব হয়ে যায়। শিমুলার তালে বেজার মুখে হাঁটতে লাগলো। ফুপার পকেট থেকে চুরি করা 500 টাকার নোটটা আজ আর খরচ করতে পারবে না বলে মনে হচ্ছে। বাড়ি ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে বিকেল। ফেরার পথে ফুপু সবাইকে আইসক্রিম কিনে দিল। আগে হেঁটে এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, বাজান আমার উপর রেগে আছিস নাকি? চমকে উঠলাম। ঠিক পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বললাম, না না, রেগে থাকতে কোনো, এই যে ঠিকঠাক তোর খেয়াল রাখতে পারি না, সারাক্ষণ মুখ পুড়িয়ে কথাবার্তা বলি। না ফুপু, আমি রেগে নেই। কী আর বলবো বাজান, নানান চিন্তায় মাথা খারাপ। আমি চুপ করে রইলাম। ফুপু নিজের কণ্ঠ আগের থেকে আরও বেশি দরদ জোরে বলল, বাজান তোর ফুপার হাতে টাকা পয়সা নেই, সংসার চালাতে গিয়ে অনেক ধার ধানা করতে হচ্ছে। মা তো আজকাল কোনো টাকা পয়সাই দিতে চায় না। আমি কি দাদিকে টাকা দেওয়ার জন্য বলবো? বলে আর কি করবি? তোর দাদির হাত কি টাকা সরে নাকি? এমন কৃপণ মহিলা আজও আমার চোখে পড়েনি। ফুপু ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করে
বুঝতে চেষ্টা করলো। দাদি কৃপণ নয়, বরং তাকে দিল খোলা মানুষ বলা যায়। বাবা থাকতে প্রায় প্রতি মাসে ফুপুর বাড়িতে বাজার দিয়ে পাঠাতেন। অবশ্য বাজারের খরচ বাবার হাতে দিতে হতো না, দাদির জন্য কিছু টাকা আলাদা করে সরিয়ে রেখেছিলেন। দাদি সেখান থেকে সব খরচ করতেন, মাঝে মাঝে বাবাকেও গুছিয়ে দিতেন। আশেপাশের মানুষ, দুঃসম্পর্কের আত্মীয় স্বজনরা কেউ এই দেওয়া নেওয়ার ভেতর থেকে বাদ পড়তো না। মাঝে মধ্যে মনে হয় দাদা নিশ্চয় অসৎ পথে রোজগার করার ব্যবস্থা ছিল, না হলে উনি এত টাকা কোথায় পেয়েছেন। প্রায় ভাবি দাদিকে জিজ্ঞাসা করব, সময় গেলে মনে থাকে না। ফুপু বলল, তোর ফুপার কাছে এত লোক টাকা পাবে, তাগাদা দিচ্ছে, মারার হুমকি দিচ্ছে, কত টাকা পাবে? তা লাখখানেকের মতো। কোথা থেকে এত টাকা জোগাড় করব ভেবে পাচ্ছি না। ভাবছি কিছু গহনা বিক্রি করে দিব। মানুষটাকে তো আগে বাঁচুক। তোর ক্লাসের ছেলেগুলোকেও বলে দেখিস তো, কেউ যদি কিনতে চায়। পৃথিবীর এক শ্রেণীর মানুষ আছে যাদের সাথে কেউ মিষ্টি করে কথা বললে খুব সহজে পুরনো কথা ভুলে যায়, সেই মুহূর্তে তাদের জন্য জীবন দিয়ে দিতে পারে। আমি সেই শ্রেণীর মানুষের মধ্যে একজন। যখন সে আমার সাথে ভালো করে কথা বলে, তখন তাকে সবচেয়ে কাছের মনে হয়। এ কারণে ফুপুর কষ্ট খুব সহজে আমার হৃদয়ে আঘাত করলো। 7-5 না বেজে বললাম, আমি দাদিকে বলবো টাকা দিয়ে দিতে, তোমার গহনা বেচতে হবে না। লাভ নেই রে বাজান, আমি মায়ের পায়ে পর্যন্ত ধরেছি। তবুও আমি বলে দেখব, যদি কিছু হয়। চাইলে তুইও নিজে এই টাকা শোধ করতে পারিস। কিভাবে? আমার কাছে এই মুহূর্তে 20 টাকার একটা নোট আছে, ছাড়া 1 পয়সাও নেই। কাছে নেই তো কী হয়েছে, ব্যাংকে আছে। ভাইজান তোর জন্য আলাদা করে জমা করে রাখতো, মায়ের কাছে চেক বই আছে, সেখান থেকে একটা চেক নিয়ে আসবি, তুই সই করে দিলে টাকা তুলতে পারবো। দিবি বাজান? কিন্তু চিন্তা করিস না, তোর ফুপা টাকা পেলে পরে আবার ফেরত দিয়ে দিব। মাথা দোলাতে দোলাতে হ্যাঁ বললাম। ফুপু চওড়া হাসি দিল, তার চোখ মুখ উজ্জ্বল দেখাচ্ছে। রাতে খাবার আয়োজন ভালো, বড় সাইজের গলদা চিংড়ি ভাজা হয়েছে, গরুর গোস্ত আছে, পাতলা ডাল, সরু চালের ভাত, সবাইগুলো আমার পছন্দ। মজার ব্যাপার হচ্ছে, এসব খাবারের ভালো ভালো অংশটুকু আমার পাতে জমা পড়েছে। বহুদিন বাদে মন ভরে খেতে পারছি, অনেকদিন এমন করে খাওয়া হয়নি। দাদু ভুরু কুঁচকে তাকিয়েছেন, তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি খুব অবাক হচ্ছেন, সেই সাথে দুশ্চিন্তা হচ্ছেন। খাওয়া শেষে মিষ্টি পানের ব্যবস্থা করা হলো। এই খাদ্যবস্তুটা আমার খুব পছন্দ। ছোট দাদি আমায় 2টো পান দিলেন, আদুরি গলা বললেন, নে জামাই, পান খাও, ঠোঁট লাল করে ঘুরে বেড়াও, মোড়ে পানে ফিরে যাও। ফুপু খুব জোরে জোরে হাসতে লাগলেন। আগে ছোট দাদি আমায় নানা ভাই বলে ডাকতো, এই বাড়িতে আসার পর থেকে জামাই বলে ডাকে। এই বাড়িতে আসার পর সবার সম্বোধন পাল্টে গেছে। ফুপা আগে দাদিকে শাশুড়িমা বলতেন, এখানে থাকতে থাকতে শুরু করার পর থেকে আম্মা বলে ডাকেন। ফুপার অন্য ভাই বোনেরা আম্মা ডাকেন, কেন ডাকেন কে জানে। এসব নিয়ে দাদিকে খুব একটা ভাবতে দেখা যায় না। সবার আয়োজন করছিলাম, খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, বসে থাকতে ইচ্ছে করছে না। বাতি নিভিয়ে বিছানায় যাওয়ার মুহূর্তে ফুপু এলেন, আর আসার ভঙ্গি অনেকটা চোরের মতো। ফিসফিস করে বলল, বাজান চেক নিয়ে আসছি, সই করে দে। কোনো কিছু চিন্তা না করে সই করে দিলাম। আমার টাকায় যদি মানুষের দেনা শোধ হয় তো হোক, একটা সইতে যদি ফুপুর চিন্তা দূর হয় তবে না হয় সই করেই দিলাম, কি আসে যায়, আমার তো কিছু কম পড়ে যাচ্ছে না। ফুপু মুখে হাসি ফুটল, অনেকক্ষণ আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজের ঘরে চলে গেল। বাতি নিভিয়ে বিছানায় পিঠ এলিয়ে দিলাম। সকালে ঘুম ভাঙলো চিৎকার চেঁচামেচি। ফুপু আর ফুপার মধ্যে তুমুল ঝগড়া। ঝগড়ার কারণ বোঝা যাচ্ছে না। ফুপা কুৎসিত ভাষায় ফুপুকে গালাগাল করছে, ফুপুও কিছু কম যাচ্ছে না, সমান তালে উত্তর দিচ্ছে। ছোট দাদি তাদের ঝগড়া থামানোর চেষ্টা করছে, ক্রমাগত ফুপার গায়ে হাত বুলাচ্ছেন, নিচু গলায় কিছু বোঝানোর চেষ্টা করছে, লাভ হচ্ছে না। দাদি অবশ্য কোনো হেলদোল নেই, সোফায় বসে পান চিপোচ্ছে। তার মুখ দেখে মনে হচ্ছে তিনি ঝগড়া দেখে খুব মজা পাচ্ছেন। ফুপুদের ঝগড়া ততক্ষণ চলল যতক্ষণ না খবর এলো তিশা আপু পালিয়ে গেছে। ক্লাসের কোনো ছেলের সাথে তার সম্পর্ক ছিল, সেই ছেলের হাত ধরে পালিয়ে গেছে। আপুর বান্ধবী মনিরা এসে সেই সংবাদ দিল। ফুপু ধপ করে মেঝেতে বসে পড়ল। তিশা আপু পালিয়ে যাওয়ার মেয়ে নয়, কোনো ছেলের সাথে তার সম্পর্ক নেই, থাকতেই পারে না, অন্তত আমার তো মনে হয় না। দীর্ঘদিন ধরে আপুকে দেখছি, একবারের জন্য মনে হয় নেই এই মেয়ে প্রেম করতে পারে। বইয়ের পাতায় মুখ গুজে থাকে মেয়েটা, খুব সহজে প্রেম হয় না। তারা গল্প উপন্যাসের নায়ক খুঁজে বেড়ায়, এই স্বপ্নের কাপুরুষকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায়। যে ছেলেকে দেখে তাকে কোনো না কোনো উপন্যাসের নায়ক বানিয়ে ফেলে। উৎসাহ নিয়ে দুজনে চরিত্র মিলিয়ে দেখে এবং হতাশ হয়। বাস্তবে উপন্যাসের চরিত্র পাওয়া খুব মুশকিল কাজ। কাজেই আমার মনে হচ্ছে মনিরা আপু মিথ্যে বলছে। কেন বলছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে না। হয়তো তিশা আপু নিজেই ওনাকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছেন। উনি এখানে এসে আপু শেখানো কথাগুলো তোতা পাখির মতো আওড়াচ্ছে। কয়েক মিনিট বাদে দেখা যাবে আপু ফিরে এসেছে, তারপর মুখে হাসি হাসি। বাড়ির সবাইকে চমকে দিয়ে ভেবেছে মনে মনে খুব মজা পাচ্ছে। শেষ পর্যন্ত আমার ধারণায় ঠিক হলো। মনির আপু বের হয়ে যাওয়ার পরে তিশা আপু বাড়িতে ঢুকলো, হাসাহাসি মুখ করে সবার জন্য ডাল পুরি নিয়ে এসে
দোকানদার বেশ ভালো মানুষ, পুরীর সাথে চাটনি দিয়েছে। মা একটু চা বানিয়ে দেবে? ডালপুরির সাথে চা, চমৎকার কম্বিনেশন। ফুপু বিস্মিত গলা বলো, তুই এখানে কেন এসেছিস? আপু স্বাভাবিক গলা বলো, এখানে আসবো না তো কোথায় যাব? যে ছেলের হাত ধরে পালিয়ে গেছিলি তার কাছে যাবি? এ বাড়িতে তোর কোনো জায়গা নেই। অদ্ভুত কথা বলো না তো মা। আমি কোন ছেলের সাথে পালিয়ে যাব? মনিরা যে বললো তুই পালিয়ে গেছিস, ছেলেটা তোর সাথে একই প্লাস বলে। আচ্ছা মনিরা বলল, আর তোমরা মেনে নিলে? আমার উপর তোমাদের একটু বিশ্বাস নেই? ফুপা চেয়ারে বসে পা নাড়াচ্ছিল। তিনি স্বাভাবিক ভঙ্গিতে উঠে দাঁড়ালেন, কোমল গলায় বলেন, আমার বিশ্বাস ছিল। মনিরা যা বলার বলে দিয়েছি, চিন্তা করিস না। তোর মা একটু ঘাবড়ে গিয়েছিল আর কি। পাপ থাকলে তো শাস্তির ভয় পেতেই হবে। যাই হোক, তুই ঘরে যা, ফ্রেশ হয়ে কিছু মুখে দে। তিশা আপু শান্ত ভঙ্গিতে ডালপুরি প্যাকেটটা দাদির হাতে দিল, তারপর স্বাভাবিক পায়ে নিজের ঘরে চলে গেল। দাদি বললেন, আজকালকার ছেলেমেয়েরা হয়েছে বটে, এক নম্বরে বেয়াদব। কিছু বলল না, চোখের পানি মুছে কঠিন মুখে তাকিয়ে রইল। সূর্য ডুবছে অনেকক্ষণ, এখনও সন্ধ্যার নাস্তা হতে পৌঁছেনি। আপু ডালপুরি নিয়ে এসেছে, বেশি না হলেও একটা অন্তত আমার পাওয়ার কথা পায়নি। বাড়ির পরিবেশ থমথম হয়েছে। ফুপু আপুকে অনেক কথা শুনিয়েছে, গায়ে পর্যন্ত হাত তুলেছে। আমার কাছে ব্যাপারটা একটু ভালো লাগেনি, বাড়াবাড়ি মনে হচ্ছে। তবে আগ বাড়িয়ে কিছু বলতে যায়নি। এ বাড়িতে আমার মতামতের গুরুত্ব নেই বললেই চলে। এছাড়া এমনিতে ফুপুর মেজাজ তেতো হয়েছে, আমি কিছু বললে আর রক্ষে থাকবে না। দাদি 2 কাপ চা নিয়ে আমার ঘরে আসলেন। অসম্ভব কোমল গলায় বললেন, পড়াশোনা করছিস নাকি? না, এমনি শুয়ে আছি, ভালো লাগছে না। চা নিয়ে এসেছো? চা খেয়ে দেখ, ভালো লাগবে। আচ্ছা দাও। বিছানায় উঠে বসলাম, হাত বাড়িয়ে চায়ের কাপটা নিতে নিতে বললাম, দাদি তোমার শরীর ভালো না, বুড়ো বয়সে শরীর ভালো থাকে না। তোর পড়াশোনা কেমন চলছে? ক্লাস হয়? পরীক্ষা হচ্ছে, মূল্যায়নে যাকে বলে, বই দেখে লেখালেখি কেমন হচ্ছে? খুব বেশি ভালো হচ্ছে না। সবাই আগে আগে প্রশ্ন পেয়ে যাচ্ছে, উত্তর পাচ্ছে, আমি কিছুই পাচ্ছি না। এসব কোথায় পাওয়া যায়? ওই তো অনলাইনে পাওয়া যায়। ইউটিউবে পরীক্ষার আগের দিন রাত 9টায় উত্তরসহ প্রশ্ন পাওয়া যায়। দাদি আঁতকে উঠলেন, হয়তো তার কিছু বলার ছিল, বলতে দিলাম না। প্রসঙ্গ ঘুরিয়ে বললাম, তুমি কি কিছু বলবে? হ্যাঁ বলবো, বলবো বলেই তোর কাছে আসা। দরজা খোলা, দরজা ভিজিয়ে দিয়ে এসে বস, অনেক কথা আছে। উঠে গিয়ে দরজা ভেজিয়ে দিলাম। দাদি শীতল গলায় বললেন, চেকে সই করেছিলিস কেন? ফুপু টাকা চাইছিল, ফুপার নাকি কার কাছে ধার ধানা করেছে, আমাকে সই করতে বললো, তাই করেছি। ফুপার দেনার ব্যাপারে ফুপা বুঝবে, তোকে ভাবতে হবে না। তুই সই করলি কেন? চিন্তা করো না, আমি সব জেনে বুঝেই সই করেছি। অল্প বয়সী ছেলের সই নিয়ে ওরা টাকা তুলতে পারবে না। ব্যাংক বাচ্চাদের সইয়ের গুরুত্ব দেয় না, সাথে একজন অভিভাবক লাগে। তোর ফুপু তো তোমাকে সই করতে বলতে পারবে না। দাদি চমকে উঠলেন, নিজেকে সামনে নিতে নিতে বললেন, তুই এত চালাক হলি কবে? দেখে তো হাদাভোদা মনে হয়। সব জিনিস দেখা দিয়ে বিচার করা যায় না দাদি। চোখে দেখা সত্য কখনো কখনো মিথ্যে হয়ে যায়। ভালোই বলছিস, শোন দাদু ভাই, লাভের গুড় খাওয়া পিঁপড়েকেও কখনো বিশ্বাস করতে নেই। এরা তোকে একদম নিঃস্ব করে দিবে, দুবার ভাববে না। আচ্ছা দাদি, আমি ওদের কি ক্ষতি করেছি? ওরা কেন আমার সাথে এমন করে? বাবা থাকতে ফুপু আমায় কত ভালোবাসতো, আর এখন চোখে দেখতেই পারে না। সবসময় আমাকে দু চোখের বিষ মনে করে। এই পৃথিবীর মানুষ এতিমদের গুরুত্ব দেয় না দাদু ভাই। চিন্তা করিস না, আল্লাহ আছে, তিনি সব ঠিক করে দিবেন, ভরসা রাখ। এসব ভাবতে লাগে আমার। দাদি আমার মাথায় হাত বুলিয়ে দিল, অসম্ভব কোমল গলায় বলল, আমি বেঁচে থাকতে ওরা কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। চিন্তা করিস না দাদু ভাই। ফুপু সেদিন জামদানি শাড়ির ব্যাপারে কি বলেছিল? তুমি সত্যি ওই শাড়ি কিনতে চেয়েছিলে? হ্যাঁ, আগামী শুক্রবার আমার মামাতো ভাইয়ের নাতির বিয়ে, দাওয়াত করেছে, ওকেই দিতে চেয়েছিলাম। তাহলে তোমার কথা বললে কেন? কাকে দেবো সে কথা বলেছিলাম না, তাই হয়তো ভেবে নিয়েছে আমার জন্য বলেছি। আচ্ছা, ফুপুদের মধ্যে ঝগড়া হচ্ছিল কী নিয়ে? কী সব টাকা পয়সা নিয়ে। তুই ওদের খেয়াল দিস না, মন দিয়ে পড়াশোনা কর। সবসময় মনে রাখবি, দুনিয়ার বুকে তুই একদম একা। অন্ধকারে তোর ছায়াও তোকে ছেড়ে পালাবে, মনে রাখবি। শিমুলার তালেবের থেকে দূরে থাকবি, ওদের খুব একটা সুবিধার মনে হয় না। আচ্ছা ঠিক আছে, তুলি বলেছিল তোকে নিয়ে কার জন্মদিনে যেভাবে যাবি না, ওদের কারোর সাথে কোথাও যাবি না। আমায় না বলে মোশারফের সাথে মাছ ধরতে গিয়েছিস, কিছু বলছি না, এরপর থেকে আজ যাবি না। দাদিকে চিঠির ব্যাপারে বলে দিতে ইচ্ছে করছিল, কিন্তু বললাম না। দাদি শুনলে অযথা চিন্তা করবে। বুড়ো বয়সে অতিরিক্ত টেনশন নেওয়ার কোনো মানে হয় না। দাদি কিছু বলতে চাচ্ছিল, ফুপু এসে দরজা খুলো, খটখট গলা বলল, রাত হয়েছে, খেতে আসো। দাদি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমার খাওয়া দেরি আছে, গ্যাসের ওষুধ খাওয়া হয়নি। ফয়সাল তুই খেতে যা, বেশি রাত করিস না। উঠে দাঁড়ালাম, হঠাৎ খেয়াল করলাম আমি খুব সাবধানে আসছি। বেড়ালের মতো নিঃশব্দে পা ফেলার চেষ্টা করছি, যেন পায়ের নিচে মাটি নরম। একটু জোরেই পা ফেলতে ভেতরে ঢুকে যাবে। রান্নার আয়োজন ভালো হয়নি। দুদিনের বাসি ডালের সাথে পাট শাক ভাজি। ডালটা কেমন টকটক হয়েছে, মুখে দেওয়া যাচ্ছে না।
সবচেয়ে কোনা চেয়ারটা আমার জন্য বরাদ্দ। ফুপা আমার সামনে চেয়ারে খেতে বসছেন, আজও বসেছেন। তার খাবারের ব্যবস্থা হয়েছে, জবের আটার রুটির সাথে আলু ভাজা আর ডিম। ফুপা খুব তৃপ্তি নিয়ে খাচ্ছেন, খাওয়ার মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছেন। তাকানোর ধরনটা অদ্ভুত, বিরক্ত লাগে দেখতে। শিমুল বলল ফুপু বলল, শিমুল, তোর ভাত খাওয়ার দরকার নেই, রুটি খা। বেশি ভাত খেতে নেই, সবার হবে না। শিমুল ভাত খেলো না, 3টে রুটির সাথে একটা ডিম নিয়ে খেতে বসলো। তালেব অন্তত সাবধানে খাবার খাচ্ছে। চোরেরা চুরি করার সময় এমন সাবধানতা অবলম্বন করে না। খাওয়া প্রায় শেষে তখন দাদি এলেন। আমার থালার দিকে তাকিয়ে বলল, কী দিয়ে খাচ্ছিস? ডাল আর পাট শাক ভাজা। তোকে ডিম দেয়নি? আমি শুকনো মুখে ফুপুর দিকে তাকালাম। ফুপু চোখ গরম করে আমার দিকে তাকিয়ে বলল, দাদি বলল কাল থেকে তোমার আলাদা রান্না করব। আমি আর ফয়সাল তোমাদের হাইতে খাবো না। ছোটো দাদি বিস্মিত হওয়ার ভান করে বলল, কেন বিয়ান, আমাদের সাথে খেতে কি সমস্যা? দাদি কঠিন মুখ করে বললেন, কি সমস্যা তা আপনারাই ঠিক বুঝতে পারছেন, শুধু শুধু ভান করবেন না। ফুপু রেগে গিয়ে বলল, মা তুমি কী সব কথা বলছো? কি বলছি তা কি তুই বুঝতে পারছিস না? সবার জন্য ডিম ভাজা আছে, ফয়সালের ডিম ভাজা কোথায়? সবার জন্য ডিম ভাজা হয়নি মা, তোমার জামাইকে রুটির সাথে ডিম দেওয়া হয়েছে। ভাত কম বলে শিমুল রুটি খাচ্ছে। দাদি বরফ শীতল গলায় বললেন, বয়স বাড়লে চোখও ঠিক আছে। তালেবের ভাতের নিচে ডিম ভাজা স্পষ্ট দেখা যাচ্ছে। হলপ করে বলতে পারি বাকিদের জন্য ডিম ভাজা হয়েছে। ফুপু আমতা আমতা করে বলল, একটা দিন ঝামেলার মধ্যে রান্না হয়নি বিধায় তুমি হাঁড়ি আলাদা করতে চাইছো? আমরা কি খুব বেশি খাই? তোমার জামাই কি বাজার করে না? আমার মনে হয় না জামাই নিজের টাকায় বাজার করে। প্রতি মাসে দুজনকে খাওয়ানো বাবদ 20,000 টাকা করে নিলে নিজের পকেট থেকে 1 পয়সা খরচ হওয়ার কথা না। ফুপা বললো, আম্মা আপনি ভুল ভাবছেন, আজকাল জিনিসপাতির দাম অনেক বেড়ে গেছে। তাছাড়া আপনার ওষুধের পিছনেই তো 5,000 টাকা খরচ হয়। 2 পাতা গ্যাসের ওষুধের দাম 5,000 টাকা। কোন কোম্পানির ওষুধ কেনা হয়? ফুপা মিইয়ে গেলেন। ফুপু তেতো গলায় গালাগাল করতে লাগলো, নানান কথা বলতে লাগলো, অশ্রাব্য কুৎসিত ধরনের ভাষা। সেসব কথায় দাদির কোনো হেলদোল দেখা গেল না। তিনি স্বাভাবিক ভঙ্গিতে খাওয়া শেষ করে উঠতে গেলেন। যাওয়ার আগে বললেন, শোনো জামাই, আমাদের জন্য একটা রান্নার লোক ঠিক করবে, আর নিচতলায় 2টো ঘর খালি করে দিবে, বাসা ভাড়া দিব। ফুপা মাথা নাড়ালেন। এর অর্থ হ্যাঁ হতে পারে, আবার নাও হতে পারে। মুখে কিছু বললেন না। বাকি সদস্যের খুব বিচলিত মনে হলো। স্পষ্ট বোঝাই যাচ্ছে রাতে ফুপার সাথে ফুপুর ঝগড়া হবে। চিৎকার চেঁচামেচি, ঘুমানোর জো থাকবে না, অশান্তি। রাত 11টার দিকে তিশা আপু আমার ঘরে এলেন। হাতের ইশারায় চুপ থাকতে বলে বিছানার পাশে এসে বসলো। নিচু গলায় বলল, তোকে আমার হয়ে একটা কাজ করতে হবে। কী কাজ? একটা চিঠি দেখে নকল করে দিবি, বদলে তোকে কিছু পারিশ্রমিক দেবো। কাজ চিঠি? কিসের চিঠি? প্রেমপত্র। আপু আমার মাথায় গাঁটটা মেরে বলল, এসব কথা কোথা থেকে শিখছিস? প্রেমপত্র তুই কি বুঝিস? ইস, আমি কি এখনও বাচ্চা আসিনি কি? তুমি জানো আমাদের ক্লাসে কতজন প্রেম করে? বাথরুমের দরজার দেওয়ালে কী সব বাজে বাজে কথা লেখা থাকে, পড়লে তোমার হাত পা অবশ হয়ে যাবে। কি বলছিস তুই? সত্যি কথা বলছি। ক্লাসের ফাঁকে ওর দিকে তাকিয়ে মুচকে হাসে, হাসার ভঙ্গি অশ্লীল মনে হয়। আপু বিব্রত মুখে এদিক ওদিক তাকাতে লাগলো। খানিকটা সময় নিয়ে স্বাভাবিকভাবে বলল, এসব কথা বাদ দে, কাজের কথা শোন। বলো। বলবো, তার আগে বল কাউকে বলবি না? আচ্ছা বলবো না। আমায় কথা দিচ্ছিস তো? হ্যাঁ দিচ্ছি। আজ সব বন্ধু বান্ধব মিলে ট্রুথ আর ডেয়ার খেলছিল, আমি ডেয়ার খেলছি। ওরা কালকে মধ্যে কোনো ছেলের কাছ থেকে প্রেমপত্র লিখতে আনতে হবে, তখন তুই আমার ভরসা। চোখ সরু করে বললাম, মনির আপু কি ডেয়ার কমপ্লিট করতে এসেছিল? হ্যাঁ রে। কাউকে বলবি না? না বলবো না। ডেয়ার পূরণ করতে না পারলে ওদের ট্রিট দিতে হবে। আমার হাতে কোনো টাকা পয়সা নেই, প্লিজ ভাই একটু লিখে দে। আচ্ছা দাও, লিখে দিচ্ছি। কাগজ এনেছো? আপু মুখ টিপে হাসলো। এই বাড়িতে একমাত্র তৃষা আপুর সাথে আমার একটা সহজ সম্পর্ক আছে। কখনো কিছু প্রয়োজন হলে তৃষা আপুকে বলতে পারি। ইস, আপু যদি আমার নিজের বোন হতো। 2 পাতার প্রেমপত্র লিখতে গিয়ে আমার হাত ব্যথা করছে। চিঠির ভাষা কী সব কঠিন কঠিন ভাষা, চুম্বন, অলিঙ্গন, প্রিয়তমস্য, আরও কত কী। ভোরের রাতের দিকে একটা বিভৎস স্বপ্নে ঘুম ভেঙে গেল। বিভৎস ভয়ঙ্কর স্বপ্ন। লাফিয়ে বিছানায় উঠলাম, সারা শরীর ঘামে ভিজে গেছে, বুকের ভিতর ধরপড় করছে। স্বপ্নে সেই অচেনা লোকটাকে দেখলাম, যার একটা হাত কাটা। লোকটা আমায় নৌকার করে মাঝ নদীতে নিয়ে গেল। একটা ধারালো ছুরি দিয়ে পেট এফোড় ওফোড় করে দিল। বুকে খুব ব্যথা হচ্ছে, কেমন যেন দম আটকে আসছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ভোর রাতের দিকে একটা স্বপ্ন থেকে বীভৎস ঘুম ভেঙে গেল। বীভৎস স্বপ্ন। লাফিয়ে বিছানা থেকে উঠলাম, সারা শরীর ঘামে ভিজে গেছে, বুকের ভেতরটা ধরপড় করছে। স্বপ্নে সেই অচেনা লোকটি দেখলাম, যার একটি হাত কাটা। বুকের ভেতরে ব্যথা ব্যথা অনুভব করছে, কেমন যেন দম বন্ধ আটকে আসছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে
পানি পিপাসা তীব্র হয়ে উঠছে। পরপর 2 গ্লাস পানি পান করলাম। হাত পা কেমন অবশ হয়ে যাচ্ছে। এলোমেলোভাবে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ফেললাম। চারিদিকে অন্ধকার, ইলেকট্রিসিটি চলে গেছে মনে হচ্ছে। গাঢ় অন্ধকারে চোখ মেলে থাকতে ভয়ে আসর হয়ে গেল। কোলবালিশটা বুকে জড়িয়ে আছে, এতে ভয় একটু কম অনুভব হচ্ছে। কিছুক্ষণের মধ্যে নিঃশ্বাস ভারী হয়ে এলো। ঘুমের অতল গভীরে তলিয়ে গেলাম। আজ আমার ঘুম ভাঙল খুব ভোরে। আলো তখনও ভালোভাবে ফোটেনি, এখনও অন্ধকার গাঢ় হয়ে আছে। আকাশে ক্ষীণ আলোয় আধারিত মন অন্যরকম হয়ে যায়। ভোর রাতে স্বপ্ন দেখে ঘুম ভেঙেছিল। শরীরটা ম্যাচ ম্যাচ করার কথা ছিল, কিন্তু না, শরীরটা বেশ ঝরঝরে রাখছে। স্বপ্নের ভয়টা আর নেই। নিঃশব্দে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। বহুদিন হলো বাবা মার কবরে যাওয়া হয় না। আজ যেতে ইচ্ছা করছে। কেন? সেও এক রহস্য। ধীর পায়ে হেঁটে কবরের সামনে এসে দাঁড়ালাম। কালো সিমেন্ট দিয়ে কবরের দেওয়াল পাতানো হয়েছে, তাতে খোদাই করে বাবা মার নাম লেখা। দেওয়ালের অপর একটা হাত রাখলাম। বাবা মা, বহুদিন হয়ে গেছে তোমাদের কবরের কাছে আসা হয় না। এখানে এলে 2 চোখ পানি ভরে যায়। ব্যাপারটা খুব ভালো লাগে না? তোমার খুব রাগ করো তাই না? সত্যি বলতে কি, আমার তোমাদের কাছে আসতে ইচ্ছে করে না। কি আমি তোমাদের, বলো? আমি কি তোমাদের কিছু হই না তো? আমি যদি সত্যি তোমাদের কেউ হতাম, তবে আমায় ফেলে এভাবে চলে যেতে পারতে না। অঢেল সম্পদের মাঝে আমায় এমনভাবে ফেলে গেলে যেন মনে হচ্ছে সহস্র হায়নার মাঝে আমি এক অসহায় হরিণছানা, যার কেউ নেই। পদে পদে মৃত্যু ভয় যাকে তাড়া করে বেড়ায়। প্রিয় মা, তোমার কথা একটু বেশি মনে করে। রোজ সকালে ঘুম থেকে ওঠা নিয়ে তোমার শোনানো কড়া কথাগুলো খুব মনে পড়ে। আজকাল কেউ ঘুম থেকে উঠতে জোর করে না। ইচ্ছে মতো ঘুমাতে পারি। রাতে খাওয়া শেষে দুধের গ্লাস নিয়ে বিছানায় পাশে দাঁড়িয়ে থাকে না। বইয়ের পাতায় মুখ গুজে কাউকে এখন ফাঁকি দিতে হয় না। সব কিছু বদলে গেছে। এমন বদলে আমি চাইনি। কবরের পাশে দাঁড়িয়ে যেন কোন দোয়াটা পড়তে হয় ভুলে গেছি। সূরা কালাম যা জানতাম প্রায় ভুলতে বসেছি। চর্চা নেই এখন। এখন আর কেউ ফজরের নামাজে পড়তে জোর করে না। দাদি বলে ঠিকই, তোমার মতো হয় না। বাবাকে খুব মনে পড়ে ঘুম ঘুম চোখে বাবার হাত ধরে রাস্তায় হাঁটতে যাওয়া, হিরুর দোকানে আলুর পরোটা ছিঁড়তে ছিঁড়তে রূপকথার গল্প শোনা, দুপুরে পুকুরের পানিতে সাঁতার কেটে বেড়ানো, এসব আমি ভুলতে পারি না। স্মৃতি আমায় ভুলতে দেয় না। মধুর স্মৃতি কেন বিষাদয় হয়ে যায় বলতে পারো তোমরা? কেন হবে? অশ্রু ঝরে পড়ে। হাত দিয়ে চোখ মুছে ফেললাম। চারিদিকে সূর্যের আলো চকচক করছে। নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। চমৎকার একটা সকাল, মন ভালো করে দেওয়ার মতো চমৎকার। সকালে নাস্তার টেবিলে খেয়াল করলাম কিছু পরিবর্তন এসেছে। আজকের খবরে অন্য দিনের মতো নয়। পরোটা, ভুনা, গোছ, চিড়ে পোলাও, দই মিষ্টি। সচরাচর এত ভালো খাবার সকালের নাস্তায় পাওয়া যায় না। খানিকটা বিস্মিত ভঙ্গিতে বললাম, কেউ কি বেড়াতে আসবে নাকি? ফুপু নাস্তা গুছিয়ে রাখছিল। মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি বের করতে করতে বলল, তুলিকে ছেলেপক্ষ দেখতে আসবে। তুলি আন্টির বিয়ে ঠিক হয়েছে? বিয়ে ঠিক হয়নি, সবে দেখা দেখি হচ্ছে। মনে হয় বিয়েটা হয়ে যাবে। তুলি যেমন সুন্দর তেমন গুণমতী। এমন মেয়ে কি কেউ হাতছাড়া করে? তুলি আপু সুন্দর কথাটা সত্যি। চোখ টানা টানা, জোড়া ভুরু, ঠোঁটের রং হালকা গোলাপি। একবার চোখ পড়লে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তবে তার চরিত্রে ভালো কিছু খুঁজে পাওয়া যায় না। স্পষ্ট মনে আছে, এই মেয়ে একদিন ফুপুর রান্নায় মরিচের গুঁড়া মিশিয়ে দিয়েছিল। ঝাল তরকারি কেউ মুখে তুলতে পারেনি। সেই নিয়ে অনেক ঝামেলা হয়েছে। ফুপু নিজেও তার ছোট ননদকে পছন্দ করতো না। এখন খুব মিল হয়েছে। হঠাৎ ফুপুর শ্বশুরবাড়ির লোকের প্রতি মহব্বত বেড়ে গিয়েছে। উঠতে বসছে, মনে হয় এরা ফুপুর আত্মার আত্মীয়। কথা ছিল মেহমান আসলে তাদের সাথে সকালের নাস্তা করা হবে। আয়োজন ছিল তেমনই, কিন্তু দাদি তা হতে দেয়নি। নিজে খেয়ে নিলেন এবং আমাকে জোর করে খাইয়ে দিলেন। ছোট দাদি তীক্ষ্ণ চোখে তাকালেন, মুখে কিছু বললেন না। খাওয়া শেষ করে দাদি বললেন, জামাই, তোমাকে একটা কাজ করতে বলেছিলাম, করেছো? ফুপা আমতা আমতা করে বললো, কী কাজ আম্মা? একজন রান্নার লোক ঠিক করতে বলেছিলাম, আর 2টো ঘর ফাঁকা করতে বলেছিলাম। ফুপু বলল, মা, তুমিই বলো কার ঘর ফাঁকা করব? সবাই যার যার নিজের ঘরে থাকে। তুমি যদি ফয়সালের সাথে থাকতে তাহলে একটা ঘর ফাঁকা হয়ে যেত। দাদি কঠিন গলা বলল, এটা ফয়সালের বাড়ি। এখন ফয়সাল যদি অন্যের সাথে ঘর ভাগাভাগি করতে হয়, তাহলে এতগুলো ঘরে কে থাকবে? ছোট দাদি বললেন, তাহলে আপনি বলেন কে কোথায় থাকবে। আমাদের বলা তো আপনার পছন্দ হবে না। আপনি গিয়ে তুলির সাথে ঘুমাবেন, আর তিশা আমার ঘরে ঘুমাতে বলবেন। ফুপা বললেন, মায়ের কারোর সাথে থাকতে অসুবিধা হয়, সমস্যা হলে ফয়সালকে তালে বা শিমুলের সঙ্গে থাকতে দিলাম। জামাই বাবা, এটা আমাদের বাড়ি। নিজের মাকে স্পেশাল রুমে থাকতে দিতে হলে নিজের বাড়িতে গিয়ে থাকতে দাও। আমাদের কিছু সুবিধা অসুবিধা আছে। ফুপা চোখ গরম করে মেঝের দিকে তাকিয়ে রইলেন। মুখ দেখে মনে হচ্ছে তার খুব রাগ হচ্ছে, তবে তিনি সেই রাগ প্রকাশ করতে পারছেন না। ফুপু বলল, মা, তোমার কি মনে হয় না তুমি বাড়াবাড়ি করছো? এত বড় বাড়ি আমাদের থাকা নিয়ে তোমার এত সমস্যা হচ্ছে কেন? তাছাড়া তোমার এত টাকার প্রয়োজন যে বাড়ি ভাড়া দিতে হবে? দরকার পড়লে আমাদের বলো, আমরাই ভাড়া দিয়ে থাকছি। এ বাড়িতে তো
তোমাদের সুবিধার জন্য এসেছিলাম। এখন তোমার ভাব লক্ষণ দেখে মনে হচ্ছে টাকা পয়সা কবরে নিয়ে যাবে। দাদি ফুপুর দিকে এগিয়ে গেলেন এবং সবাই চমকে দিয়ে ফুপুর গালে একটা থাপ্পড় মারলেন। ফুপু হতভম্ব হয়ে দাদির দিকে তাকিয়ে রইলেন। দাদি বললেন, অনেক দিন ধরে তোদের বাড়াবাড়ি সহ্য করছি, আর নয়। তোদের সবার খুব বেশি বার বেড়েছে। এত বার একটা বাড়ি, অথচ ফয়সালের চিলেকোঠার ঘরে থাকা। ঘরে একটা খাট আর টেবিল রাখলে কোনো জায়গা থাকে না। অনেক দিন থেকে দেখেছি, ভেবেছিলাম তোরা শুধরে যাবি, কিন্তু আমার ধারণা ভুল। বাম্মা মরা ছেলেটাকে নিঃস্ব করে দিতে চাস? লজ্জা করে না তোদের? ছোট দাদি বলল, আপনি ভুল বলছেন বেয়ান। ফয়সাল নিজেই তো ওই ঘর পছন্দ করেছেন। আপনার মেয়ে তো ফয়সালকে নিজের ছেলেদের থেকেও ভালো জানে। দাদি গলার স্বর বদলে বলেন, আজকাল আমার মেয়ের প্রতি আপনার ভালোবাসা থেকে বিস্মিত হয়ে যাই। আশ্চর্য, একটা সময় আপনি তাকে পছন্দ করতেন না, নিজের ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইতেন। ছোট দাদি সত্যিকারের অর্থে নিভে গেল। মুখ দেখে মনে হচ্ছিল তার আর কিছু বলার ক্ষমতা নেই। ফুপুর বিয়ের 2 বছর পর্যন্ত কোনো ছেলে মেয়ে হচ্ছিল না। ছোট দাদি নিজের ছেলের বিয়ে দিতে চাইলেন, পাত্রী পর্যন্ত ঠিক করলেন। শেষ মুহূর্তে দাদা গিয়ে সেই বিয়ে ভেঙে দিয়েছেন। টাকা পয়সা দিয়েই ভেঙেছিলেন, তবে কখনো স্বীকার করা যায়নি। ভেবেছিলাম ছোট দাদি আর কিছু বলবেন না, তবে তিনি আমাকে ভুল প্রমাণিত করে বলেন, আপনি অহেতুক তর্ক করছেন। ফয়সাল তো সামনে এসে, ওকে জিজ্ঞাসা করে দেখুন নিজের থেকে ওই ঘর পছন্দ করেছিল কিনা। না বেয়ান, ফয়সাল নিজে ওই ঘর পছন্দ করেনি। শিমুলার তালেবে থাকার জন্য ফয়সাল নিজের ঘর ছেড়ে এই ঘরে আসতে হয়েছে। আপনার সাথে বেশি সতর্কতার সাথে এসব বিষয়ে পরিবর্তন করেছেন, যেমন হুট করে চোখে না পড়ে। ফুপা বলল, সমস্যা নেই আম্মা, ফয়সালের জন্য দোতলার একটি ঘরের ব্যবস্থা করে দেওয়া যাবে। আপাতত আপনি একটু চুপ করেন। আজ তুলিকে দেখতে আসবে, ওদের পছন্দ হলে বিয়ে পড়িয়ে দেব। তখন আপনার ওই একটা ঘর খালি হয়ে যাবে। সামনের মাসে আমরাও বাড়ি ভাড়া দেওয়ার চেষ্টা করব। এভাবে আর থাকা যায় না। দাদি চুপচাপ নিজের ঘরে চলে গেছেন। তাকে দেখে খুব একটা দুঃখী মনে হলো না। বেলা 12টা পর্যন্ত সবাই মেহমানদের জন্য পর্যন্ত অপেক্ষা করলো। ফুপা পর্যন্ত না খেয়ে বসে আছে। মেহমানের ভাব লক্ষণ দেখে মনে হচ্ছে না তারা আসবে। তুলি আন্টি শুকনো মুখে সোফায় বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে খুব অপমানিত বোধ করছে। পৃথিবীর কোনো ছেলে তার মতো সুন্দরী মেয়েকে অপেক্ষা করার যোগ্যতা নেই। ফুপু বলল, অনেক তো হলো, সবাই যার যার মতো খাবার খেয়ে নাও। আজ মনে হয় ওরা আসবে না। ফুপু মাথা নাড়ালেন, শান্ত গলায় বললেন, ফয়সালকে খেতে দাও, ওকে নিয়ে একটা জায়গায় যাব। আমার সারা শরীর হিমশীতল বয়ে গেল। ফুপার মুখের উপর না বলার সাহস আমার নেই, আবার তার সাথে যাওয়ার সাহস নেই। খাওয়া শেষে ফুপা আমার হাত ধরে বাইরে নিয়ে গেলেন। বরফ শীতল গলায় বললেন, ভৈরব নদীর পাড়ে চল, একটা কাজ আছে। নিজের সমস্ত সাহস করে বললাম, ভর দুপুরে যেতে ইচ্ছে করে না, অন্য সময় যাবো। দুপুর তো হয়েছে, রোদ নেই, বিকালে বৃষ্টি নামতে পারে, এখনই চল। যা, কাপড় বদলে আয়, আমি অপেক্ষা করছি। ফুপা প্যাকেট থেকে সিগারেট বের করে ধরালেন। সরল গলায় বললেন, দাঁড়িয়ে আছিস কেন? কানে কথা যাচ্ছে না? দেরি করলে মাছ পাওয়া যাবে না। ফুপার দিকে তাকালাম, আকাশের দিকে তাকিয়ে সিগারেটের পশ্চাদাসে সুখ টান দিচ্ছে। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে আমার সাথে না নিয়ে এক পাও নড়বে না। দাদিকে বলবো, না থাক। সব কথা দাদিকে বলতে ইচ্ছে করে না। বৃদ্ধ মানুষ সারাক্ষণ নানান চিন্তায় উত্তেজিত হয়ে থাকে। তার উপর হাই প্রেশার, হার্টের সমস্যা। ডাক্তার সাহেব টেনশন করতে নিষেধ করেছেন। এই মুহূর্তে আমি কিছু বলবো, দাদি চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। সেটা একদম ঠিক হবে না। ঘরে গিয়ে কাপড় পাল্টে এলাম। বের হওয়ার আগে দাদির ঘরে উকি দিয়ে এসেছি। দাদি ঘরে নেই, কোথায় গেছে কে জানে। দাদি কোথাও যাওয়ার সময় কাউকে বলে যায় না, নিজের ইচ্ছা মতো চলে। বর্ষার সময় রাস্তাঘাট অন্ধকার, আকাশে মেঘ জমছে। ফুপা আগে আগে হাঁটছেন, স্বাভাবিক ভঙ্গিতে কথাবার্তা। কথার ধরন খুব স্বাভাবিক। এই যেমন, ফয়সাল মিয়া পড়াশোনা কেমন চলছে? ভালো। কেমন ভালো? মোটামুটি ভালো নাকি বেশ ভালো? মোটামুটি। ভালো করে পড়াশোনা করা উচিত, না হলে জীবনে কোনো উন্নতি করতে পারবে না। মনে থাকবে? শুধু মনে রাখলে হবে না, সেই অনুযায়ী কাজ করতে হবে। আচ্ছা, নিয়মিত স্কুল যাবে? স্কুলে না গেলে পড়াশোনা হয় না। ঠিক আছে, যাব। কথার পিঠে কথা বলতে ভালো লাগছে না। নানান চিন্তায় মাথা খারাপ হয়ে গেছে। দাদি আজকাল যা শুরু করেছেন তাতে খুব তাড়াতাড়ি বিশাল ঝামেলা বাঁধবে। এই বয়সে দাদির এত ঝক্কি সহ্য হবে না। ফুপুর ইচ্ছে মতো বাড়িতে ওদের নামে লিখে দিলেই সব ঝামেলা শেষ হয়ে যায়। আমি আর দাদি গিয়ে খুলনার বাড়িতে গিয়ে উঠতে পারি। দাদি তা করবেন না। কেন করবেন না? সেও এক রহস্য। কাদা রাস্তায় জুতো পায়ে দিয়ে হাঁটা যায়, কেমন পিচ্ছিল হয়ে যান। ফুপা বলল, ফয়সাল মিয়া বোধহয় আমায় পছন্দ করো না। স্বাভাবিক বলে গেলাম, আপনি কি আমায় পছন্দ করেন? কখনো তুমি, কখনো তুই বলে সম্বোধন করেন, কখনো ঠান্ডা মেজাজে কথা বলেন, আবার কখনো শান্ত হয়ে থাকেন। মেজাজ এমনও হলো, আমি মানুষটা হিসেবে বেশ ভালো। মনে মনে বললাম, নিজের ঢাক নিজেই পেটাচ্ছেন, খাবিস লোক একটা। ফুপা বলেন, তোমার একটা খবর দেই, শুনলে মাথা খারাপ হয়ে যাবে।
কি এমন বলতে চাইছেন যা শুনলে আমার মাথা খারাপ হয়ে যাবে? আজ ফুপার ভিতরে অস্বাভাবিক কিছু লক্ষ্য করছি। ডান হাতে মাছ ধরার জাল নিয়ে শান্ত ভঙ্গিতে হাঁটছেন, টুকটাক কথাবার্তা। এখানে ভয়ের কিছু নেই। হঠাৎ চিঠির কথা মনে পড়লো এবং ভয়ে আচ্ছন্ন হয়ে গেলাম। ফুপা বলল, কথা বলছো না কেন? শুনবে নাকি? কাপা গলা বললাম, হ্যাঁ বলবো, বলুন। আগে তোমার একটা টেস্ট নিলাম। তুমি 100তে 100 পেয়ে গেছো। কী টেস্ট নিয়েছেন? আমার তো কিছু মনে পড়ছে না। তোমার ফুপুর সাথে বাজি ধরছিলাম। আপনার কথা বুঝতে পারছি না। দাঁড়া বোঝাচ্ছি। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষে দুজনে বিছানায় শুয়েছি। তোমার ফুপু বলল, ফয়সাল আমাদের পছন্দ করে না, বিশ্বাস করে না। আমি বললাম, আরে তুমি ভুল ভাবছো। আমরা তো ওর নিজের লোক আর পরের লোক নয়। মা সবসময় ফয়সালের কানে আমাদের নামে বিষ ঢালছে। বাচ্চা ছেলের উপর এর প্রভাব পড়ে নাকি? তারপরে বই কি, আম্মা যে কী শুরু করছেন, নিজেদের মধ্যে ঝামেলা লাগাতে চাইছেন। তবে তুমি কষ্ট পেও না, ফয়সাল আমাদের বিশ্বাস করে না। রে, ফয়সাল আমাদের বিশ্বাস করে না। বাজি হয়ে যাক। কী বাজি? ফয়সাল যে তোমাকে খুব বিশ্বাস করে তা তোমাকে প্রমাণ করে দেখাবো। কীভাবে প্রমাণ? ওকে নিয়ে মাছ ধরতে যাবো, তাহলেই বোঝা যাবে। মাছ ধরতে গেলে কিভাবে সব বোঝাই যাবে। শোনাই না। মাছ ধরতে যাওয়ার সময় তিশার হাত থেকে ওকে একটা চিরকুট লিখবো। তাতে লেখা থাকবে, আমি ওকে মারতে চাই। তারপর তারপর ফয়সাল আমার সাথে গেলে বুঝতে হবে ও আমাদের বিশ্বাস করে। আর যদি আম্মাকে ডেকে ঝামেলা শুরু করে, তাহলে বুঝবো আমাদেরকে বিশ্বাস করে না। হিসাব বরাবর। আমার খুব ভয় করছে। মা জানলে থালা পুলিশ করতে পারে। ওনাকে একটুও বিশ্বাস নেই, কিচ্ছু হবে না। ফয়সালের প্রতি আমার বিশ্বাস আছে। হতভম্ব হয়ে ফুপার দিকে তাকিয়ে রইলাম। এই লোক কি বলে? এসব এত কিছু পরিকল্পনা করেছে শুধুমাত্র আমার বিশ্বাস পরীক্ষা করার জন্য? কথাটা আমার বিশ্বাস করতে ইচ্ছে করছে না, আবার ঠিক অবিশ্বাস্য হচ্ছে না। ফুপা সহজ ভঙ্গিতে হাসলেন, তরল গলায় বললেন, বাবা ফয়সাল, তোমাকে আমি ছেলের মতোই ভালোবাসি। শিমুলা তালেপের সাথে পার্থক্য করি না। আমি তোমার ভালো চাই। ফুপার এই কথার উত্তরে খুব গুছিয়ে কিছু বলা উচিত, যাতে উনি সন্তুষ্ট হয়ে যান, কিন্তু তেমন কোনো শব্দ আমার মাথায় আসছে না। আমার চুপ থাকতে দেখতে ফুপা বলেন, কী হলো, চিন্তায় পড়ে গেলে নাকি? না না, চিন্তা কিসের? আসলে আমি বুঝতে পারছিলাম না। ফুপা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি আর কি বলবো? যাদের জন্য চুরি করি তারাই বলে চোর। তোমাকে আর আম্মাকে খুব ভালোবাসি বিধায় নিজের ঘরবাড়ি ফেলে এখানে চলে এসেছি। চাকরি বদলি করতে অনেক সমস্যা। তারপর আম্মার মন পাওয়া যায় না। দাদির মন দিয়ে কী করবেন ফুপা? ফুপা চমকে উঠলেন। সেই চমক আমার চোখ এড়ালো না। এই লোকটা হুট করে এমন কেন কথা বলছেন বুঝতে পারছি না। কি চাইছেন আমার কাছে? আমায় মেরে ফেলা সহজ কোনো কাজ না। বড় মামা পুলিশ অফিসার, ছোট মামা আর্মিতে চাকরি করেন। এমনিতে তারা খোঁজখবর না নিলে মরার পর ঠিকই নানান সমস্যা করবেন। মৃত মানুষের উপর আমাদের মায়া মমতা বেড়ে যায়, ভালোবাসা উপচে পড়ে। মরার পর 2-4 দিন মৃত ব্যক্তিকে নিয়ে খুব ভালোবাসতে ইচ্ছে করে। নানান স্মৃতি মনে পড়ে। কেউ কেউ আবার কষ্ট লুকাতে চায় না, দুফোঁটা চোখের পানি ফেলতে দ্বিধা করে না। খানিকক্ষণ চুপ থাকার পর ফুপা বলল, আমার বাবা খুব ধার্মিক মানুষ ছিলেন। সারাক্ষণ নামাজ রোজা নিয়ে পড়ে থাকতেন। বাবার কয়েকটা কথা কৌতূহল হয়ে বললাম, কি কথা বলতেন? কুরআন আয়াতে আছেন, কুরআন শরীফে এতিমদের নিয়ে অনেক কথা বলা আছেন, সেসব বলতেন। বুকের মধ্যে ধক করে উঠল। ফুপাকে আমায় এতিম বলতে চাইছেন? অবশ্য চাওয়া না চাওয়ার কি আছে, সত্যি তো আমি এতিম। আমার বাবা মা নেই দুনিয়াকে, এতিম আমার পরিচয়। নিতান্ত অনিচ্ছা করে বললেন, কি আয়াত আছে? ফুপা যেমন এই প্রশ্নের অপেক্ষা করছেন, তড়িঘড়ি করে বললেন, কুরআন শরীফে আল্লাহ বলেছেন, সুতরাং আপনি এতিমদের প্রতি কঠোরতা করবেন না। এটা নয়, অন্য জায়গায় বলেছেন, নিশ্চয় যারা পিতৃহীন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তারা আসলে নিজেদের পেটে আগুন ভক্ষণ করে, আর অচিরে তারা জাহান্নামের জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। এমনকি এতিমদের সম্পদের কাছে যেতেও নিষেধ করছেন। এতিম পরিণত প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার সম্পত্তির নিকটবর্তী হইও না। তবে সদুপায়ে সম্পত্তির উন্নতি করার লক্ষ্যে তা ব্যবহার করা যাবে। আর প্রতিশ্রুতি পূরণ করো, কেননা কিয়ামতের প্রতিশ্রুতি কৈফত তলব করা হবে। মৃদু হাসলাম, শান্ত গলা বললাম, এসব আয়াত আপনার মুখস্থ? ফুপা লজ্জিত ভঙ্গ বললেন, ওই টুকটাক মুখস্থ। একটা জিনিস খেয়াল করছো? আল্লাহ বলছেন সম্পদের উন্নতির জন্য এতিমদের সম্পদ ব্যবহার করা যায়। এখন আমি যদি তোমার সম্পত্তি বৃদ্ধির জন্য তাই দিয়ে ব্যবসা করি, তাহলে কোনো পাপ হবে না। শুধু তুমি বড় হলে সেসব ফেরত দিয়ে দিব। এতক্ষণে ফুপার উদ্দেশ্য পরিষ্কার হলো। উনি যে কোনো উপায়ে আমার কাছ থেকে সবগুলো সম্পত্তি হাতিয়ে নিতে চাইছেন। ওনার এই চাহিদা পূরণের পিছনে সবচেয়ে বড় বাধা দাদির কারণে এমন করতে পারছেন না, সেজন্য আমার ব্রেন ওয়াশ চাইছেন। মানুষের ব্রেন ওয়াশ করার সহজ উপায় হলো নিজেকে ভালো প্রমাণ করা। এই ভালো সাজার সবচেয়ে সহজ কারণ ধার্মিক কাজকে কাজে লাগা। ধর্মের ব্যাপারে মানুষের হৃদয় খানিকটা কোমল রাখে। কাজেই কুরআনের আয়াতগুলি তুলে ব্যাখ্যা করা খুব যুক্তিযুক্ত কাজ, যেন আমি ওনাকে বিশ্বাস করে সব কিছু ওনার হাতে তুলে দিই। আমি দিতে চাইলেও দাদি খুব বেশি
কিছু করার থাকবে না। ফুপা উকিল ধরে সব কিছু ঠিকঠাক করে নেবেন। যে লোক এক ওয়াক্ত নামাজ পড়ে না সে কুরআনের আয়াত পড়ে। এসব নেহাত ভণ্ডামি। চোর মুসল্লির সাথে জুতার চুরি, তাই বলে কি মুসল্লি চোর হয়ে যায়? খারাপ মানুষরা সবসময় ভালো মানুষের মুখোশ পরে আমাদের ধোঁকা দিতে চায়। ফুপা বললেন, তোমার দাদির ব্যাপারে একটা খবর শুনবে? কী খবর শুনবা? আমা তার সম্পত্তি নিজের ভাইপোর নামে লিখে দিচ্ছেন। শুনেছি বাড়িটাও তাকে লিখে দিবেন। কদিন আগে কথা হয়েছে। এসব আপনাকে কে বলবো? খবর দেওয়ার লোকের অভাব নেই বাজান। তাছাড়া এসব কথা বাতাসে ভেসে বেড়ায়, কান পাতলে সরে যায়। ফুপা, মাছ ধরতে আসছি, চলেন মাছ ধরি। এই প্রসঙ্গ বাদ দেন, শুনতে ভালো লাগছে না। ফুপা টোট পাকা করে হাসলেন, অন্তত শীতল করে বললেন, তোমার দাদি যদি সব সম্পত্তি তার ভাইকে দিয়ে দেয় তখন তুমি কি করবে? কি করব? আপনি যদি আপনার সম্পত্তি ফুপুর নামে লিখে দেন, এতে আমার কি করা থাকতে পারে? তোমার দাদির বেলাও আমার কিছু বলার নেই। কিছু করব না, এমনি এমনি সব কিছু ছেড়ে দিব। তোমার জায়গায় আমি থাকলে তো দাদিকে খুন করে ফেলতাম। দাদি এমন করতে পারে না, আর করে তাহলে আমি না হয় তাকে খুন করে ফেলবো। কথা বলে জিভ কামড়ে দিলাম। রাগের মাথায় এই কথাটা বলা উচিত হয়নি, কিন্তু কি করার? বলা কথা ফেরত নেওয়ার উপায় নেই। থাকলে তো সহজেই নিয়ে নিতাম। ফুপা সহজ করলেন, যাকগে বাদ দাও, ওই ঝোপের দিকে চলো, ওখানে বেশ মাছ পাওয়া যায়। ফুপার পেছন পেছন ঝোপের দিকে চলে গেলাম। ঝোপের পাশে কাদামাখা শরীরে একটি মানুষ পড়ে আছে, মুখ দেখে বোঝা যাচ্ছে। ফুপা বলল, বাবা ফয়সাল, দেখো তো ওটাকে। আমার খুব ভয় হচ্ছে। সাহস দেখিয়ে লাশটাকে ঘোরালাম এবং চিৎকার দিয়ে পেছনে সরে আসলাম। ভয় জড়ানো গলায় বললাম, ফুপা, এটা তো দাদি। দাদি এখানে কিভাবে এলো? ফুপা ব্যস্ত গলায় বলল, ওই দেখো ছুরি ঢুকানো, তাড়াতাড়ি ওটা বের করো, বেঁচে থাকতে পারে। আমি গিয়ে ছুরির হাতল ধরে ছুরিটা বের করতে চেষ্টা করলাম। মিনিট খানেক পর ছুরি বের করে ফুপার দিকে তাকিয়ে দেখলাম ফুপা মোবাইল বের করে একটা ভিডিও করছেন বা ছবি তুলছেন। হাত থেকে ছুরিটা পড়ে গেল, সারা শরীর অবশ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাব। দাদি এখানে কিভাবে এলো? সকালে সুস্থ মানুষকে দেখে এসেছি, অল্প সময়ের ব্যবধানে কী সব হয়ে গেল। হিসাব মেলানোর সময় পেলাম না, তার আগে কাদার ভেতরে লুটিয়ে পড়লাম। ভৈরব নদীর পার, প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।